স্বল্প বুদ্ধি, মেধা, কমিউনিকেশন, কোঅর্ডিনেশন, আমাদের বাল্যাবস্থা তথা আমাদের যত সৎ এবং নিঃস্বার্থ যোজকতার কাজ আছে তথা আমাদের জীবনের শেষ ভাগে মোটামুটি 66-67 পরবর্তীকালে যে মানুষের স্বাভাবিক আচরণ যার দ্বারা মূলত ডিমার্কেটেড হয় সেই প্ল্যানেট বা বালগ্রহ হিসাবে যাকে আমরা গণ্য করে থাকি সেই বুধ আগামী 3 তারিখ 3রা অক্টোবর তার মূল ত্রিকোণ এবং এক্সল্টেড স্টেটকে ছেড়ে তুলা রাশি, যে রাশিকে আমরা ন্যাচারালি হারমোনি, ব্যালেন্স, ডিপ্লোমেসি, টকিং কোয়ালিটি, কমিউনিকেশন, ট্রেড অ্যান্ড বার্টার এবং সর্বাধিক লক্সারিয়াস এবং জুডিশিয়াস ওয়ার্ক দ্বারা ডিনোট করি। দুটো টার্মের মধ্যে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেল আছে, অর্থাৎ একটা এক্সট্রিম পজিটিভ, একটা এক্সট্রিম নেগেটিভ। তো যে সবসময় তুলা ব্যালেন্সের কাজ করে সেই ঘরে বুধ প্রবেশ করতে চলেছে এবং বুধ এখানে প্রায় 21.5 দিন থাকবে, 24শে অক্টোবর পর্যন্ত। এখানে অবস্থান করাকালীন সার্বিক ফলাফল তথা অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলাফল নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি কথা বলে রাখি, আমরা প্রথমে টাইমিংগুলো বলে নেব, কিন্তু বুধ কিন্তু পরবর্তী বৃশ্চিকের ঘরে প্রবেশ করে 10 তারিখ 10th নভেম্বর সে বকরি হয়ে পুনরায় তার 14 দিন পরে সে তুলা রাশিতে প্রবেশ করবে। প্রবেশ করে বেশি দূর নামবে না, 26 ডিগ্রির থেকে সামান্য একটু বেশি দূরত্ব পর্যন্ত, অর্থাৎ শেষ নবাংশের আগের নবাংশ। তুলা রাশির নবাংশ বিচার করলে তুলা থেকে মিথুন পর্যন্ত হয়, তো বৃষ রাশির নবাংশ পর্যন্ত নামবে, তারপরে পুনরায় গতি নিয়ে সেই ঘর ত্যাগ করে চলে যাবে পার্মানেন্টলি তুলা। সেটা হচ্ছে 6th ডিসেম্বর 2025। তো এখানে দুটো সেপারেট 10 ইয়ারে কিন্তু সে থাকবে। প্রথম যে 10 ইয়ার আছে সেটা 3 থেকে 24 পর্যন্ত এবং পরবর্তীকালে সে পুনরায় প্রবেশ করবে 23-11 এবং সেখান থেকে সে থাকবে 23-11 প্রবেশ করে, মানে 23-11-তে পুনরায় তুলা রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে মার্গী হবে 29-11-তে এবং তারপরেও আরও 8 দিন তুলা রাশিতে থেকে 6 তারিখ। তার মানে বুঝতে পারছেন দুটো সেগমেন্টে থাকছে, বৃশ্চিকের ঘরকে কভার করে থাকছে, অর্থাৎ কালপুরুষের 7th এবং 8th হাউসে একসাথে অবস্থান করবে এক্ষেত্রে বুধ। এই অবস্থানটিও বর্তমান পরিপ্রেক্ষিতে খুব একটা পজিটিভ নয়, সে আলোচনা আমরা করব। কোন কোন যুক্তি দ্বারা বিষয়টিকে খণ্ডন করব সেটিও একটুখানি শুনে নেবেন। সেটি একদম সনাতন জ্যোতিষ পদ্ধতি অনুসারে, এখানে ইন্ডিভিজুয়াল কোনো মত নেই। আর এখানে যখন বুধ প্রবেশ করবে তখন মঙ্গল এখানে থাকবে, সে স্বাতী নক্ষত্রে থাকবে এবং 13 ডিগ্রি 20 মিনিটের ওপরে থাকবে, অর্থাৎ নবাংশগতভাবে সে কুম্ভ রাশির নবাংশে অবস্থান করবে। এবং বুধ যখন এখানে প্রবেশ করবে প্রথম যে 3 ডিগ্রি 20 মিনিট তুলার বর্গোত্তম এবং কন্যারও বর্গোত্তম, তো সেক্ষেত্রে এরা নর্মালি নবাংশতেও নবম পঞ্চম কম্বিনেশনে অবস্থান করবে। সেটিও কিন্তু এই ঘরের যে ন্যাচারাল প্রকৃতি অর্থাৎ তুলার, এবং বুধ এখানে প্রবেশ করে, বুধের এটি মূল ত্রিকোণের দ্বিতীয় ঘর, তো ন্যাচারালি এই ঘরের তার একটা নর্মাল স্ট্রেংথ আছে এবং শুক্রের ঘর, তো ন্যাচারাল স্ট্রেংথ আছে, কিন্তু সেই স্ট্রেংথ কিন্তু কিছুটা ডিফ্লেক্টেড হবে এক্ষেত্রে মঙ্গলের কারণে। মঙ্গল এবং বুধ কখনো একসাথে অবস্থান করা, বিশেষত এরকম কোনো রুমে যেই রুম এই দুজনের কারোরই গুণ পুরোপুরিভাবে বহন করে না, যদিও বুধের কিছু গুণ অবশ্যই সে বহন করে, কিন্তু মঙ্গলের গুণ তো সে কদাচিৎ বহন করে না। তার ফলে ন্যাচারালি যে আমাদের অ্যাম্বিয়েন্স আছে বা আমাদের ব্যক্তিগত জীবনেও যে যত রকম রিলেশনশিপ আছে, তথা এই তুলা কিন্তু রিলেশনশিপকে ডিমার্কেট করে, সমস্ত জায়গায় কম বেশি ইম্পালস সে তৈরি করবে। তো যাই হোক, আমি আলোচনায় আগে প্রবেশ করি। আমি যেরকম আপনাদের বলেছিলাম যে 3 তারিখের পর থেকে সময়, এবং 3 তারিখে এমন একটা দিন যেদিন শনিও তার নক্ষত্র পরিবর্তন করবে। নক্ষত্র পরিবর্তন করে সে
নিজের নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ থেকে পূর্ব ভাদ্রপদে প্রবেশ করবে এবং কর্কট রাশির নবাংশে প্রবেশ করবে। তো লট অফ আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড মিক্সচার্স আর actually incorporated over the sign and also the 10th house of that sign. তো সেই হিসাবে আমাদের আলোচনা চালাতে হবে। টাইমিংটা বলে দিই, প্রবেশ করছে 3/10/2025 ভোর রাতের দিকে, সেটা হচ্ছে 3:37 চিত্রা নক্ষত্রকে তৃতীয় চরণকে সঙ্গে নিয়ে বুধ তুলার ঘরে প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্রের বিস্তার আছে এই ঘরে 6°40, তারপরে স্বাতী আছে 6°40 থেকে 20° পর্যন্ত, তারপরে বিশাখা নক্ষত্রের 3টে চরণ আছে এবং সেটি 30° পর্যন্ত, এবং বৃশ্চিকের ঘরে তার একটি চরণ মাত্র থাকবে এবং সেটি কর্কট রাশির নবাংশ। তো আমাদের আলোচনা মূলত যেহেতু 24 তারিখ পর্যন্ত থাকছে, যদিও আমি টাইমিংটা বলে দেব, যারা একটু উৎসাহী আছেন তারা টাইমিংটা নোট করে রাখতে পারেন। তো চিত্রা নক্ষত্র ত্যাগ করবে 6°40, সেটা 7/10/2025 দুপুরবেলা 12:09। তারপরে স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে, স্বাতী নক্ষত্রে থাকবে 16/10/2025 সন্ধেবেলা 6:53 পর্যন্ত, বুঝতে পারছেন। এরপরে 20°তে চলে যাবে এবং আলটিমেটলি বিশাখা নক্ষত্রের তৃতীয় চরণ ত্যাগ মানে বৃশ্চিক রাশি ত্যাগ করবে, সেটি হচ্ছে তুলা রাশি ত্যাগ করবে, সেটি হচ্ছে 24/10/2025 দুপুরবেলা 12:24। তারপরে সে বৃশ্চিকের ঘরে প্রবেশ করবে, বৃশ্চিকের ঘরে প্রবেশ করে পরবর্তী প্রায় 17 দিন সে মার্গী গতিতে থাকবে, বাট উইথ রেসপেক্ট টু দ্য আওয়ার আর্থ তার ভেলোসিটি মানে কৌণিক ভেলোসিটি যেটা থাকবে সেটা খুব কমে যাবে এবং কমে গিয়ে আলটিমেটলি 10 তারিখ 10/11/2025 মানে 9 থেকে 10 সবে হচ্ছে, ঠিক আছে, 9 তারিখ রাত থেকে 10 তারিখ হবে, এটা আমি নভেম্বর মাসের কথা বলছি, 12:02। তো সেই সময় বুধ বকরি হয়ে যাবে 12°38'51" তুলা রাশির নবাংশে। সেখান থেকে বুধ নিচের দিকে নামতে শুরু করবে, নামতে নামতে সে পুনরায় তুলার ঘরে প্রবেশ করবে, সেটা হচ্ছে 23/11/2025 রাত্রিবেলা 8:07। মার্গী হবে সে 29/11/2025 রাত্রিবেলা 10:33, তখন যে ডিগ্রিগত অবস্থান থাকবে সেটা 26°29'20", যেটা বলছিলাম শুরুর দিকে, বৃষ রাশির নবাংশে। এবং ফাইনাল এক্সিট করবে সে তুলা থেকে 6/12/2025 রাত্রিবেলা 8:34। এই হচ্ছে এন্টায়ার 6 ডিসেম্বর পর্যন্ত টাইম। এবার আমি দেখুন আপনাদের প্রত্যেককে বলেছিলাম যে 3 অক্টোবর থেকে স্পেশালি গ্রহণের সময় থেকে আমি বলেছিলাম চন্দ্রগ্রহণের সময় থেকে 5 ডিসেম্বর পর্যন্ত যে ডিফার্ম টাইম আছে তার ওয়ান অফ দ্য প্যারামিটার্স কিন্তু এই মার্কারি আছে, ঠিক আছে। এবার কেন আছে না আছে সেটা আলোচনার মধ্যে আমি কিছুটা বলার চেষ্টা করব এবং আপনারাও জিনিসগুলো অনেকটাই জানেন, সুতরাং আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে বুধকে আমরা কি বলি, ন্যাচারাল প্ল্যানেট অফ কমিউনিকেশন অ্যান্ড কোঅর্ডিনেশন। বুধ আমাদের যত দেখবেন কালপুরুষের তৃতীয় ঘর এবং ষষ্ঠ ঘর বুধকে দেওয়া আছে এবং রবি থেকে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর বুধকে দেওয়া আছে, অর্থাৎ যত রকম কমিউনিকেশন, যত রকম কমিউনিকেটিভ এজেন্টস আছে রাজার, সেই সমস্ত কিছু, তার মধ্যে একটা তার প্রোক্লামেশন আছে, তার বাকশক্তি আছে, আর 2 নম্বর হচ্ছে তার যত সমস্ত 9th হাউসের 3rd হাউস হচ্ছে 11th হাউস। তো সেদিক থেকে আমরা কাকা পিসিকেও যেরকম বিবেচনা করি সেরকম 9th হাউস কি ন্যাচারাল আমাদের বাইরের দিকে ভ্রমণকেও ইন্ডিকেট করে, তার 3rd হাউস, সুতরাং তার যে চেষ্টা বল মানে তার যে কনভিকশনকেও দেখায়, এবং 3rd হাউস ন্যাচারালি একটা ছোটোখাটো ভ্রমণকে দর্শায়। তো সেদিক থেকেও রাজার যে সমস্ত দূত বা যারা কাজ করেন, একটা বাড়ি হিসেবে দেখলে বাড়ির যে গৃহপতি বা গৃহপত্নী আছে তার নির্দেশে বাড়ির অন্যান্য লোক কাউকে কোনো সন্দেশ পাঠাচ্ছেন, কাউকে কোনো ব্যাপারে জানানো হচ্ছে, কমিউনিকেশন হচ্ছে। আমাদের পুরো জীবনটাই তো একটা কমিউনিকেশনের মাধ্যমেই থাকে।
সেটা আমরা যে ধরনের কাজ করি, ফ্যামিলি লাইফ করি, আমাদের কাজের ক্ষেত্র, যেরকম খুশি। তো সেক্ষেত্রে সেই অংশটিও কিন্তু 11th হাউস দিয়ে ডিমার্কেটেড করে, এবং 11th হাউসের সেকেন্ড হাউস তার যে বলি অংশ, সেই বলি অংশ কিন্তু 12th হাউস, যেটা অ্যাকচুয়ালি ফরেন ল্যান্ডকে দর্শায়। তো সেটি চন্দ্রের ঘর। বুধ এবং চন্দ্রের মধ্যে একটা বুধের শত্রুতা আছে চন্দ্রের সাথে, কিন্তু চন্দ্রের কোনো শত্রু নেই। মায়ের কোনোদিন ন্যাচারাল, মায়ের কখনো কারুর শত্রু হতে পারে না, মায়ের মধ্যে সেই গুণ আছে। সেই জন্য মায়ের যে রুম, সেই ঘরে গুরু এসে, যেহেতু গুরু তার রুল কিছুটা পালন করে, কিছুটা মানে অনেকটাই পালন করে, তাকে অশিক্ষা থেকে শিক্ষার আলোয় নিয়ে আসে। তো শিক্ষা কথাটা বলা উচিত নয়, বিদ্যার আলোয় নিয়ে আসে। শিক্ষার মধ্যে একটা কমার্শিয়াল ব্যাপার আছে, কিন্তু বিদ্যার মধ্যে নিয়ে আমরা কি বলি, বিদ্যালয় বলি, বিদ্যার্থী বলি। খুব কম ক্ষেত্রেই আমরা শিক্ষার্থী বা শিক্ষালয় বলি। দেখবেন খুব নর্মালি আমরা বিদ্যালয় বলি, কারণ বিদ্যালয়ের মধ্যে বোথ মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল, উল্টো বলা উচিত, স্পিরিচুয়াল এন্ড মেটেরিয়াল দুটো জ্ঞানই একসাথে দেওয়া হয় স্টুডেন্টকে। সেই জন্য আমাদের সমস্ত শিক্ষালয় অ্যাকচুয়ালি বিদ্যালয়। এবার মেকলে বাবু এসে সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে চলে গেছে, এখন বিদ্যালয় মুখ্যত শিক্ষালয় হয়ে গেছে। তো সেটা সারা পৃথিবীতেই হয়েছে, যেহেতু ওদের কলোনিয়াল প্রিন্সিপাল 62 থেকে 64টা দেশে বর্তমান ছিল, সব জায়গায় ওরা পাল্টে দিয়ে চলে গেছে। তো আমাদের অ্যাকচুয়ালি গুরু যখন আসেন, যিনি আমাদের বিদ্যা প্রদান করেন আমাদের, তিনি কিন্তু ওই মায়ের ঘরে, অর্থাৎ তার মানে কি, প্রথম বোঝাচ্ছে প্রাইমারি এডুকেশন, সেটা মায়ের জায়গা। তো সেখানে গুরু আসবে, অর্থাৎ মা প্রাথমিক অবস্থায় গুরুর রোল প্লে করেন। মা যখন তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে গুরুর হাতে তাকে সঁপে দেন, গুরু তখন তার জীবনের মার্গদর্শন করেন। সেই জন্য ওই ঘরে এসে, ওয়ান অফ দ্য কজেস, যেখানে এসে সে তুঙ্গ হয়। রবির ঘরেও কিন্তু বৃহস্পতি তুঙ্গের ফল দেয়। হ্যাঁ, সে মহাবীর রাবণেরও ছিল, অধর্মী ছিল কিন্তু গুণী ছিল, কিন্তু ওইখানে বৃহস্পতি যদি শনির সাপেক্ষে ঠিক না থাকে তাহলে অধর্মের ফল দেয়, কিন্তু বলি ফল দেয়, সম্পূর্ণ বলি ফল দেয়, এবং কত কটা ক্ষেত্রে কিন্তু চন্দ্রের থেকেও বলি ফল দেয়। সেটা যখন পরের বছর নভেম্বর মাসে 2026-এ যখন বৃহস্পতি অতিচার গতিতে লিওর ঘরে 2°28' পর্যন্ত ঢুকে যাবে, ঢুকে বকরি হবে, মঙ্গলও প্রায় 10-12 ডিগ্রি ঢুকে বকরি হয়ে চন্দ্রের ঘরে ঢুকবে, তার বাকি অংশটা খেতে হবে, যেটা সেই বছর পুরোটা ভক্ষণ করে উঠতে পারেনি। 62-63 দিনের যে অ্যাভারেজ গোচর গত বছরে, সেটা সে সামনের বছর পূরণ করবে। তো সেই সময় দেখতে পাবেন যে তার প্রকৃতি নিয়ে যখন বলবো, তো কারণ এটাই যে বুধ এবং বৃহস্পতির মধ্যে ন্যাচারাল সমসপ্তম বা সবসময় একটা চতুর্থ দশম কম্বিনেশন থাকে। সেই হিসাবেই কথাগুলো বলা। বুধ আমাদের ন্যাচারালি সবসময় বার্তাবাহক বা কোঅর্ডিনেটর হিসাবে কাজ করে, এবং তার কিন্তু মেটেরিয়াল পার্টটা নয়, তার ফাংশনারিজ পার্টটা মাথায় রাখবেন। যেরকম ধরুন একজন চিঠিপত্র বাহক একজন আপনার বাড়িতে একটি চিঠি দিয়ে গেলেন, এটি তো অবশ্যই তার একটা ফিজিক্যাল ওয়ার্ক, কিন্তু এই ফিজিক্যাল ওয়ার্কটার সাথে বুধ নয়, বুধ এই সিস্টেমটার সাথে জড়িত। অর্থাৎ একটি ডাক ব্যবস্থা আছে, সেটি বিধিবদ্ধ আইন দ্বারা প্রতিষ্ঠিত, সেটা সরকারি হোক বেসরকারি হোক। আপনি একটা জায়গা থেকে চিঠি পাঠাবেন বা কোনো বস্তু পাঠাবেন, সেটি নির্দিষ্ট ঠিকানা, সব কটা বিধিবদ্ধ। দেখুন, আপনার বাড়ির ঠিকানা নির্দিষ্ট, উল্টোপাল্টা ঠিকানা দিলে উল্টোপাল্টা জায়গায় চলে যাবে। এর প্রত্যেক কটা লেজিটিমেট কাজের সাথে বুধ যুক্ত থাকে। আমাদের হৃৎপিণ্ড থেকে পরিশুদ্ধ রক্ত নিয়ে এবং খাদ্য সংগ্রহ করে সে কিন্তু সেই রক্ত প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেয়। রক্তকে আমরা বলি না তরল যোগ কলা, একদম ছোটবেলায় 7-8-এ পড়ানো হয়। তো যোগ কলা, কোঅর্ডিনেটিং এজেন্ট অ্যাকচুয়ালি। এক্ষেত্রে রক্তের মূল কাজ হচ্ছে শরীরের মূলভূত যে উপাদানগুলো, খাদ্য, শ্বাসবায়ু, ভিটামিন, মিনারেলস, হরমোন, উৎসেচক, আরও বহুবিধ জিনিস আছে, সেগুলো প্রত্যেকটা সেলে পৌঁছে দেওয়া, যাতে সেলগুলো তার দ্বারা শক্তি উৎপাদন করতে পারে এবং পুরো শরীরটা চালনা করতে পারে। তো এটাই মেন কাজ। এই যে ফাংশনারিজ, দ্যাট ইজ কল্ড দ্য ফাংশন অফ দি মার্কারি। এই মার্কারি যখন
তুলার ঘরে প্রবেশ করে সে কিন্তু কমফোর্টেবল থাকে। দেখুন রবি থেকে 3rd স্থানে রয়েছে, নিজের এক্সল্টেড মূল ত্রিকোণ থেকে 2য় ঘরে রয়েছে, তো ন্যাচারালি এটি তার ফ্যামিলির ঘর, ফুড ফ্যামিলি ফিন্যান্সের ঘর, তো সেই ঘরে সে অবস্থান করছে। এবং শুক্র নর্মালি কি হয়, শুক্রের মধ্যে যেরকম কতগুলো ষড়রিপু এবং উচ্ছৃঙ্খলতাজনিত সমস্যা রয়েছে, শুক্রের মধ্যে ভৌতিক অনেক গুণও রয়েছে। এরকম শুক্রের মধ্যে ডিসেন্সি আছে, শুক্র কোনো ব্যাপারে অ্যাট্রোসিটি পছন্দ করে না, শুক্র বেশি, হ্যাঁ সে হয়তো একটু আনন্দ উৎসাহ করতে হলো, একটু গান চালিয়ে বা একটু সঙ্গীত করলো, কিন্তু সেটি করে লোককে বিরক্ত করবে না। কেউ যদি তাকে এসে বলে তিনি কিন্তু কমিয়ে দেবেন, অর্থাৎ তার মধ্যে, কারণ সে জানে আমি যদি লোকটির সাথে কনফ্রন্টেশনে যাই তাহলে আমি যে প্লেজারটা ভোগ করছি সেটা কমে যাবে। এটা শুক্রের বেসিক প্রকৃতি। শুক্রের গুণ নিয়ে যদি আলোচনা করেন, আমি বহুদিন পূর্বে, বছর 2-3 আগে, শুক্র এবং চন্দ্রের গুণাবলীর ওপর একটা আলোচনা করে দিয়েছিলাম। দুজনের মধ্যেই মিল আছে, চন্দ্র শুক্রের ঘরে গিয়ে এক্সল্টেড হয়, কিন্তু দুজনের মধ্যে মৌলিক পার্থক্য কি? আমি বলেছিলাম মায়ের কান্না যেরকম তার মধ্যে মৌলিকতা আছে, সে ব্যথা থেকে, দুঃখ থেকে, তার সন্তানের কোনো কষ্ট থেকে সে কাঁদছে। আর শুক্র হচ্ছে কোনো নাটক সিনেমায় কেউ সেই নাটকের রোলকে প্রতিফলিত করবার জন্য কাঁদছেন, যার মধ্যে কোনো অ্যাকচুয়াল জায়গা নেই। দুটোর মধ্যে এটাই ডিফারেন্স। কিন্তু দুজনের কান্নাই যদি পাশাপাশি রাখা যায়, বরঞ্চ শুক্রের কান্না বেশি অথেন্টিক মনে হবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি নকল। হ্যাঁ, ক্রোকোডাইলস টিয়ার্স বলা যায় এটাকে। অনেক সময় অনেকে নকল করেও কাঁদে, সেরকম ধরনের আর কি। যাই হোক, এবার বিষয় হচ্ছে যে এই শুক্র বুধের যে গুণ আছে, এই গুণকে প্রচণ্ডভাবে বর্ধিত করতে সাহায্য করে। কিন্তু মনে রাখবেন, যেদিন বুধ শুক্রের ঘরে অর্থাৎ লিব্রাতে প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্র নিয়ে, মঙ্গল তখন রাহুর নক্ষত্রে বসে আছে, এবং রাহু এই মুহূর্তে শনির সাথে খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। খুব কাছাকাছি মানে 10 ডিগ্রির মধ্যে রয়েছে, এটুকু ধরে রাখুন। নাম্বার 2 হচ্ছে শুক্র এবং কেতু সেই দিন 1 ডিগ্রিতে অবস্থান করবে 3 তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ, এবং নবাংশগতভাবেও সেটি তুলার ঘর। তো বুঝতে পারছেন, এখানে কিছু আমি জাস্ট গতকালকের আলোচনা, আমার পুজোর আগে এটি শেষ আলোচনা। হ্যাঁ, আজকে 22 তারিখ, আমি লাস্ট আলোচনা করছি। শরীর ভালো নয়, অনেকের সাথেও কথা বলেছি ওভার টেলিফোনে, খুব হাই ব্লাড প্রেশারের ফ্লাকচুয়েশন হচ্ছে, পালস বেড়ে আছে, সুতরাং হয়তো আমি পুজোর মধ্যে অনুষ্ঠান করতে পারবো না। ডক্টর রেস্ট নিতে বলেছেন, তো সেই হিসাবে পুজোর পরে শরীর সুস্থ হলে তারপরে আমি করব। তো যেটাই হোক না কেন, আমি শুধু এইটুকু অংশ বলে রাখছি আগে থেকে, যে কোনো জিনিসের, মানে গতকালের অনুষ্ঠানেই আমি বলেছি, যেখানে লগ্নফল আলোচনা করেছি মুখ্যত, যে কোনো জিনিস আসার আগে বা কোনো জিনিস লাগার আগে, যেরকম গ্রহণ লাগার আগে, কোনো একাদশী লাগার আগে, কোনো ভালো তিথি বা খারাপ তিথি, তার বল বেশি থাকে সবসময়। উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তো যখন বুধ এন্ট্রি করবে তখন তার যে ডিসপোজিটর আছে সে তখন কেতুযুক্ত হয়ে থাকবে। শুক্র কেতুযুক্ত হলে কি হয়, শুক্রের মধ্যে যত ম্যালাফিক গুণ আছে, অর্থাৎ যত চরম ভৌত যে গুণ আছে, অর্থাৎ জীবনকে চূড়ান্তভাবে ভোগবাদে বিশ্বাস করা, অর্থাৎ যারা এই তত্ত্বে বিশ্বাস করে যে আমাদের একটি জন্ম, এই জন্মে যত খুশি ভোগ করে নাও, তো সেই তত্ত্বকে প্রচণ্ডভাবে সে সমাজের মধ্যে ইনফ্লুয়েন্স করে। কারণ কলিযুগ বলে শুধু নয়, কলিযুগে তো তার ইনফ্লুয়েন্স বেশি আছে শুক্র, রাহু এবং মঙ্গলের। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই জড়জগতে শুক্র হচ্ছে হ্যালুসিনেশন, মায়াবাদ। তো মায়ের আরাধনাও হবে সে সময়। তো তিনি আমাদের এই পৃথিবীকে কি বলে, দুর্গ বলে। তো তিনি হচ্ছেন মা দুর্গা, এই দুর্গ, যিনি এই ক্যাসেলের প্রধান জেলার। তো তার আরাধনা আমরা করব। তো তিনি এখানে যে হ্যালুসিনেশনটা তৈরি করে রেখেছেন ভগবানের নির্দেশে, তো সেই হ্যালুসিনেশনের মধ্যে না আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করে যাব। এবং বুধ কি করে, বুধ আমাদের ডিজায়ারকে
কমিউনিকেট করে। মনে করুন আপনার একটা মোবাইল কিনতে ইচ্ছা করছে, আপনি হয়তো ভাবছেন আমার বাজেট কম আছে, যে হয়তো 1 লাখ টাকা দাম, আমার কাছে 60,000 টাকা আছে। ও না আপনাকে ওটা কিনিয়ে দেবে কোনোভাবে, মানে আপনি লোন করে হোক, ইএমআই করে হোক কিনে নেবেন। এবং কিছুদিন পরে যখন সিনারিওটা চেঞ্জ হবে, 2 মাস পরে যখন আপনার প্রকৃত চেতনা ফিরে আসবে, তখন আপনি বুঝবেন যে আই উড হ্যাভ বিন ডান আ রং ওয়ার্ক। হ্যাঁ, ওটা ঠিক হয়নি, বাজেট বহির্ভূত জায়গায় চলে গেছি, এখন প্রত্যেক মাসে 5-6 হাজার টাকা ইএমআই কেটে নিচ্ছে শুরুতে, এরকম ধরনের। বা কোনো একটা জিনিস যেটা, ধরুন কোনো বিলভড কেউ, আপনি পুরুষ মহিলা যে কেউ হতে পারেন, উল্টো দিকের জেন্ডার কেউ, হয়তো দুজনের সাথে একটা সাময়িক দেখাতে আপনাদের একে অপরের প্রতি একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, কিন্তু জিনিসটি হয়তো আপনারা ভালো করে খতিয়ে দেখেননি যে লং রানে হয়তো আপনাদের দুজনের নীতি বা ইডিওলজি ডিফারেন্স আছে। তো একে অপরের সাথে একটা সম্পর্ক তৈরি হলো, কিন্তু 2-3 মাস পরে দেখা গেল লট অফ কনফ্লিক্টস মে অ্যারাইজ। ভগবান না করুক সেরম না হয়, কিন্তু এই ধরনের বিপদগামী পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ আপনার এখতিয়ারের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। বুধ উইল বি টেকিং দ্য পশ্চার অফ কমিউনিকেশন, ও আপনাকে কমিউনিকেশন করিয়ে দেবে সেই জায়গাটার সাথে। এবং মঙ্গলও আছে, মঙ্গলের সাথে বুধ যখন থাকে আমরা কি বলি, বলে না যে যে আগুনকে হাওয়া দেওয়া, যে তাতে কি হয়, বুধ অ্যাকচুয়ালি কি হয়, বুধকে আমরা ধরে রাখি একটা খুব খুব দ্রুত ছড়িয়ে পড়া এজেন্ট। এটা কিন্তু এরম জন্য নয়, তার ফাংশনারিজের মাধ্যমে। এবং মঙ্গল কি বলি, তাকে আগুনের খণ্ড বলি। তো সে যদি কখনো বুধের সাথে সহাবস্থান করে, এবং মঙ্গল যখন লিব্রা ত্যাগ করবে, অর্থাৎ একদম 27 তারিখের কাছাকাছি, বুধ তার আগে কিন্তু লিব্রা ত্যাগ করে মঙ্গলের ঘরে প্রবেশ করে যাবে। সুতরাং মঙ্গল বুধ মোটামুটি ধরুন এই অক্টোবর মাসে আমাদের মায়ের পুজোর সময়, শ্যামা মায়ের পুজোর সময় থেকে মোটামুটি মঙ্গল আর বুধ নেক টু নেক চলবে। তো সেই সময়গুলোতে গন্ডগোল তৈরি করবে ডিসিশন মেকিং এবিলিটি, যেটা এই ঘরের সব থেকে বেশি গুরুত্ব, যে কোনো সিদ্ধান্তকে খুব ট্যাক্টফুলি রাখা, সেটাকে ডিপ্লোম্যাটিক্যালি কোনো জায়গায় প্লেস করা, এবং সেই প্লেসমেন্টটা যাতে সুন্দরভাবে সেটা কার্যে পরিণত হয়, কাউকে ডিস্টার্ব না করা, সেই গুণকে দর্শায়। আমি এর কিছুদিন আগে, 2-4 দিন আগের আলোচনায় বলেছিলাম যে প্রথম 6টা ঘরের যে দায়ভার সেটা পরের 6টা ঘর বহন করে। তো সেদিক থেকেও কিন্তু তুলা হচ্ছে সেই ঘর যে মেষের ঠিক 180 ডিগ্রি দূরে। তো তুলার যে ঘরটা সেটা 180 ডিগ্রি থেকে 210 ডিগ্রির মধ্যে, এটা মোটামুটিভাবে মাঝামাঝি জায়গা। যদিও আমরা কন্যার প্রথম শেষ 10 ডিগ্রি থেকে তুলার প্রথম 20 ডিগ্রি পর্যন্তকে মাঝামাঝি অংশ হিসাবে ধরে নিই, স্বাতী নক্ষত্র পর্যন্ত, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রের 3য় চরণ থেকে স্বাতী নক্ষত্রের শেষ পর্যন্ত 200 ডিগ্রি পর্যন্ত ধরে নিই। তো সেই হিসাবে 200 ডিগ্রির মধ্যেই একাধিক প্ল্যানেট আসছে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই ঘরের যে ডিসপোজিটর, সে 9 তারিখে সে নীচ হয়ে যাবে। এবং আমি কালকের আলোচনাতেই বলেছি যে নিচস্থ ফল কিন্তু শুক্র পুরোপুরি দেবে না, এখানে একটা মাঝামাঝি জায়গায় থাকবে। বুধের কারণেই শুক্রের এখানে বল বেশি থাকবে মুখ্যত। এবং তদুপরি রবিও সাথে থাকবে কিছুদিন, এবং তারপরে রবিও এখানে প্রবেশ করে নীচ হবে। সুতরাং শুক্রের ঘরের যে বেসিক ভারসাম্য আছে, তুলার ঘর যে ভারসাম্য বহন করে, সেই ভারসাম্য রক্ষিত হবে না প্রপারলি। তদুপরি বৃহস্পতিও প্রায় নেমে আসবে একদম 28-29 ডিগ্রিতে মিথুন রাশির। ফলে এই ঘরের ওপর যে দৃষ্টি আছে এটা মুখ্যত বিশাখা নক্ষত্রের দিকে চলে যাবে। আর 2 নম্বর, রাহুর পূর্ণ দৃষ্টি থাকবে এখানে, সোজা দিক থেকে নবম, উল্টো দিক থেকে পঞ্চম দৃষ্টি থাকবে। তো তার ফলে এই ঘরকে ম্যালাফিক করবে। তার ফলে আমাদের মধ্যে যে নর্মাল, সেটা একদম গ্লোবাল অ্যারেনা থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত আমাদের মধ্যে যে ডিপ্লোমেসি, যার মাধ্যমে ধরুন টক্স, কোনো একটা ধরুন মিডল ইস্টে বেশ কিছু যুদ্ধের পরিস্থিতি চলছে, এবং সেটা আমাদের খুব সাদা চোখে, খুব অল্প বুদ্ধিতেও বোঝা যায় সেটা
কমবার কোনো লক্ষণ নেই, প্ল্যানেট পজিশন তো নেই, অন্তত 5ই ডিসেম্বর পর্যন্ত কোনো যোগ নেই। সুতরাং সেটা অন্য দিক। ন্যাচারালিও এমন কোনো মানুষ তো সেখানে আছেন যিনি ধরুন মিডিয়েটর হিসাবে কাজ করতে পারেন, যিনি জিনিসটাকে একটু কমানোর চেষ্টা করতে পারেন, বা ধরুন প্রভোকেটিং কথাবার্তা বলে পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেওয়া, দুদিকেরই যে কোনো পক্ষেরই হোক না কেন, সেটা না করে এই ধরনের মানুষ যারা ধরুন মুখ্যত ইউএনএ চাকরি করেন, বড় বড় ডিপ্লোম্যাটস রয়েছেন, অত্যন্ত উচ্চপদস্থ মানুষজন রয়েছেন, তারাও কিন্তু এ সময় তাদের যে জায়গাটা নিয়ে বসবে টেবিলে দুটো পক্ষকে নিয়ে, বা তিনটে পক্ষ বা চারটে পক্ষ, হুইচেভার, তারা কিন্তু করতে পারবেন না এ সময়। এবং তাদের যে কার্যপ্রণালীতে বড় বাধা হয়ে দাঁড়াবে রাহু। এখানে রাহু শুক্রকে দেখবে, মঙ্গলকে দেখবে, পরবর্তীকালে রবিকেও দেখবে, এবং শুক্র কিন্তু শনি দ্বারা দৃষ্ট থাকবে। এবং শুক্র এখানে হাফ পাওয়ারফুল, তার নেচারের আধা পাওয়ার্ড হয়ে থাকবে, আধাটা কিন্তু সে যুক্তিপূর্ণ দিকে যাবে। শুক্র কিন্তু যুক্তির থেকে খুব সূক্ষ্ম আবেগ দ্বারা কাজ করে, অন্তত তাকে যদি ভৌত প্রক্রিয়ায়ও কাজে লাগানো যায়। যেরকম ভগবানের নাম করি আমরা, মালা গাঁথি না, তো মালাটা কি? মালাটা তো ভৌত প্রক্রিয়া, কিন্তু সেটাকে আমরা ডিভাইন কাজে কাজে লাগাচ্ছি। বা করুন মাইকের সামনে কেউ প্রিচিং করছে, সেটা সারা পৃথিবীতে জন্মাচ্ছে, মাইকটা তো ভৌত প্রক্রিয়া, কিন্তু সেটিকে ভালো কাজে ব্যবহার করছে। যে কোনো ভৌত জিনিসকেও স্পিরিচুয়াল জায়গায় ইউজ করা যায়। তো সেই পদ্ধতিটা কিন্তু এখানে বিলুপ্ত হয়ে যাবে। শুক্রের সেই গুণটা এখানে আছে। কোনো মাইক বা কোনো অ্যাম্পলিফিকেশন পাওয়ার দিয়ে যেরকম খুব উন্মত্ত গান বাজনাও বাজানো যায়, সেরকম হরে কৃষ্ণ নামও করা যায়, দুটো কাজই করা যায়, হ্যাঁ, বোধ। তো সেই ফল প্রদানের মতন ক্ষমতা এখানে কিন্তু বুধের কমে যাবে। আমি আপনাদের বলছি, দেখবেন যে এখানে বুধ যে ফল দেয় সেটার মধ্যে একটা সেমিলজিক্যাল ফল থাকে, একটু চালাকিও থাকে, বাট চালাকিটা কিন্তু টু বি কনসিডার্ড ওভার পজিটিভ ম্যানার, হ্যাঁ, নেগেটিভ ম্যানারে নেবেন না। সেটা কোনো কিছুকে শান্ত করবার জন্য প্রয়োগ করা হয়। এবং তার সাথে যেটা থাকে, পোলাইট থাকে এখানে বুধের ব্যবহারের মধ্যে, বা শুক্রের যে গুণ আছে সেই গুণও এখানে অনেকাংশে পজেসড হয়। শুক্র সব থেকে কলিযুগের মধ্যে সব থেকে পাওয়ারফুল, তার ইনফ্লুয়েন্স, গ্রহ নয়, ইনফ্লুয়েন্স, প্রভাব। যতক্ষণ আপনি মেটেরিয়াল স্তরে বেশি থাকবেন, তার ইনফ্লুয়েন্স লেভেলও অত্যন্ত বেশি থাকবে। এবং তার সাথে একটু মেটেরিয়াল ইন্টেলিজেন্সও এখানে ব্যয় করা যায়, সেটাও বুধের গুণ থাকে। কিন্তু মঙ্গল থাকার জন্য কি হবে, এখানে ফায়ারি এলিমেন্ট বেশি পরিমাণে এসে যাবে, অর্থাৎ, এবং রাহু দৃষ্ট আছে, তার ফলে কথা বলতে বলতে দেখা গেল যিনি মিডিয়েটারের কাজ করছেন তিনিই হয়তো উল্টোপাল্টা বক্তব্য রাখা শুরু করে দিলেন, এবং পরিস্থিতিকে আরও জিনিসটাকে অ্যামিলিওরেট করবার বদলে সেটা দেখা গেল যে আরও সেটাকে প্রভোক্ট করছে সে, বা কোনো একটা পক্ষের দিকে বেশি চলে গিয়ে তার যে ব্যালেন্সিং নেচারটা আছে সেটা থেকে ব্যাহত হচ্ছে। এই ঘরের মুখ্যত কী হবে, এই ঘরের যে ব্যালেন্স আছে সেটা নষ্ট হয়ে যাবে এখানে বুধ থাকাকালীন। তারপরে যেটা ন্যাচারালি ফল দেবে সেটা হচ্ছে ইম্পোলাইট বিহেভিয়ার হয়ে যাবে, ব্যবহারের মধ্যে কটুতা, নেতিবাচক কথা, নেতিবাচক প্রয়োগ কথার, সেগুলো কিন্তু বেশি পরিমাণে বাড়তে থাকবে এ সময়। এবং আপনি যত চেষ্টা করবেন তত জিনিসটাকে একটা লেভেলের মধ্যে রাখা, কিন্তু দেখবেন যে সেটা আপনার ধ্যান ধারণার বাইরে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এমন কিছু বিষম ফল দিয়ে দিচ্ছে। বিশেষত রবি প্রবেশ করার পরে কিন্তু এখানে সেই ফল প্রদানের ক্ষেত্রে নেগেটিভিটি বেশি থাকবে। তো এই ব্যাপারে একটু কনসিয়াস থাকার প্রয়োজন আছে। এবং 3 তারিখের পর থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল সিচুয়েশন সেটাও কিন্তু বেশ আরও কনস্ট্রেইনস হয়ে যাবে, হ্যাঁ। ফিন্যান্স যে নর্মাল, যে হয়তো আমাদের দীপাবলি আছে, মায়ের পুজো রয়েছে, এরকম একাধিক ঘটনার জন্য বাজারে কিছু দিনের জন্য কিছু থাকবে, কিছুটা হয়তো
থাকবে, কিন্তু সেটা খুব একটা সেক্টোরিয়াল জায়গায়, হয়তো আমাদের দেশেরই কিছু প্রভিন্সে বা কিছু জায়গায় মুখ্যত। কারণ ধাতুর যে পরিমাণ দাম হয়েছে তাতে নর্মাল যারা বায়ার ছিলেন তাদের রিচের বাইরে চলে গেছে এখন জিনিসটা। তো সেটাও একটা কারণ যে সেটার, এবং নর্মালি সেটা শো করছে না, প্ল্যানেটই শো করছে না সেই জাতীয়, সেই যে একটা বাল্ক অ্যামাউন্টের সেলস এবং পারচেজ হওয়ার সেই জায়গাটাই শো করছে না, এবং সেটা একটা শ্রেণীর ওপরের মানুষই শুধুমাত্র পারচেজ সেল করতে পারবেন। তো সেটাও একটা কজ, তার ফলে কম থাকবে। এবং ন্যাচারালি আপনারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করবেন যে আমাদের মা দুর্গার পুজোর পর থেকে, স্পেশালি মা লক্ষ্মীর পুজোর পর থেকে, মানে যেটা কোজাগরি লক্ষ্মী পুজো সেই দিনের পর থেকে, যেটা নর্মাল মা লক্ষ্মীর যে আরাধনা করা হয়, যেটা শ্যামা মায়ের পুজোর দিন আরাধনা করা হয়, সেই পর্যন্ত দেখবেন যে মার্কেট আস্তে আস্তে ডিক্লাইনিং হতে থাকবে, এবং সেটা অনেক বেশি ডিক্লাইনিং হয়ে যাবে 24-25 তারিখের পর থেকে। সেই কারণে নভেম্বর মাসটাকে আমি বেসিক্যালি বলেছি যে একটু সাবধানে থাকতে, হাতে টাকা পয়সা একটু বিশেষ পরিমাণে রাখতে, এবং ব্যবহারের ক্ষেত্রেও না ভীষণ ইরিটেশন, ইমপেশেন্স, লোকের সাথে মিসবিহেভিয়ার, লোকের সাথে কমিউনিকেশন যে টুলসগুলো আছে যেগুলোর মাধ্যমে উই আর গোয়িং টু মেক দ্য কমিউনিকেশনস, সেই প্যারামিটারগুলো খুব দুর্বল হয়ে যাবে মানুষের মধ্যে। একটা সেই এমন হয়ে যাবে যেন যে সেই কেউকে একটা কোনোভাবে কোনো কৃতার্থ করছে কথা বলে, এরকম ব্যাপার আর কি, সেলফ সেন্টার্ড হয়ে যাবে। এবং শুক্র কিন্তু ভীষণ স্বার্থপরতাকেও নির্দেশ করে, তার যদি একদম চূড়ান্ত ভৌত দিকে চলে যায়। এবং শুক্র এই ঘরে বসে থাকবে, মানে বীরগোর ঘরে বসে থাকবে সে কিন্তু 9 তারিখ অক্টোবর থেকে 2রা নভেম্বর পর্যন্ত। তারপরে সে বীরগোর ঘরে তার নিজের বীরগোর ঘর ত্যাগ করে সে লিব্রার ঘরে প্রবেশ করবে। প্রবেশ করেও কিন্তু সে সেখানে ডিরেক্টলি রাহু কর্তৃক দৃষ্ট হবে, এবং রবিও সেখানে থাকবে। একটা কম্বাসন ফেজে কিন্তু সে থাকবে, এখনো আছে, তখনও থাকবে। তো তার পরিপ্রেক্ষিতে যে নর্মাল যে ফ্লো অফ মানি থাকবে না, সেই কারণে মানুষের যে নিডস আছে, মনে রাখবেন রবি পাস করছে কোথা থেকে, রবি আষাঢ় মাস থেকে মোটামুটি ধরুন অঘ্রাণ মাস পর্যন্ত যেই ঘরগুলো দিয়ে পাস করে, বৃষ রাশির প্রথম 15 ডিগ্রি, শেষ 15 ডিগ্রি থেকে বৃশ্চিক রাশির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত, এই যে তার রুট থাকে, এই রুটগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল নিডসকে দর্শায় বেশি পরিমাণে। এবং আমাদের শাস্ত্রগত কারণ আছে, আমি সেই কারণের মধ্যে ঢুকছি না। এই সময় মানুষের মেটেরিয়াল নিডস বেশি থাকে, তারপরে নিডসটা কম্পারেটিভলি কম থাকে আপ টু চৈত্র, মান্থ অফ চৈত্র। তারপরে আবার আস্তে আস্তে বাড়তে থাকে, এবং সেটা পিকে পৌঁছায় মোটামুটি অক্ষয় তৃতীয়ার 15 দিন পর থেকে। তো এই সময় মানুষের মধ্যে ন্যাচারাল সে যতটা অ্যান্টিসিপেট করছে যে আমার এতটা পয়সা আসা উচিত, সেটা আসতে দেবে না। কোনো না কোনোভাবে কমিউনিকেশন ব্যাহত হবে, এবং মিসকমিউনিকেশন হওয়ার ফলে মেন্টালিটি বা টেম্পারমেন্ট সেই জায়গায় থাকবে না। ফলে জেনারেল একটা ফ্যামিলির মধ্যে শুক্রের ঘর কিন্তু পরিবারকে দর্শায়, একদম দ্বিতীয় ঘরের ষষ্ঠ ঘর, সেখান থেকে যেরকম দীর্ঘস্থায়ী রোগ বা ক্রনিক ডিজিজকেও দর্শায়, ঝগড়াঝাটিকেও দর্শায়, মঙ্গলের ক্ষেত্রেও তাই। মানে শুক্র মঙ্গল একে অপরের সাথে ষড় অষ্টকে যুক্ত থাকে। তো তার ফলে এবং তার তদুপরি যেটা সেরকম সেই ঘরের মানে সারপ্লাসকেও দর্শায়, তার প্রয়োজনের থেকে বেশি, প্রয়োজনের থেকে যখন বেশি মেটেরিয়াল জিনিস থাকে তখন মানুষের মধ্যে কিছুটা মেটেরিয়াল খুশি তার থাকে। হয়তো তার জটিল রোগ আছে, কিন্তু সে জানে আমার অর্থ আছে, আমি একটা লেভেল পর্যন্ত ট্রিটমেন্ট করতে পারবো। বা তার ছেলে মেয়ে হয়তো সেই স্তরে লেখাপড়া করতে পারেনি, খুবই অল্প শিক্ষিত বা যাই হোক, সেটা সে জানে আমার অর্থ আছে, আমি সেই জায়গাটা দিয়ে অনেকটা কম্পেনসেট করতে পারবো। তো মানি এই ভৌত জায়গাটাকে কিছুক্ষণের জন্য ঠিক করতে পারে, সেই জায়গাটাতেও কম থাকবে। এবং এই সময় যেটা চেষ্টা করবেন
যে কারুকে খুব প্রয়োজন ব্যতি রেখে, প্রয়োজন মিন্স স্বাস্থ্য হতে পারে, তার এডুকেশন হতে পারে, বা অন্যান্য যেটা আপনি মনে করছেন খুব প্রয়োজন, এরকম ব্যতি রেখে কাউকে কখনো পয়সা ধার দিয়ে দেওয়া এরকম চেষ্টা করবেন না, বিশেষত একটা পরিমাণের থেকে বেশি। তাহলে কিন্তু সেই অর্থ পেতে আপনাকে ডিসেম্বরের মিড পর্যন্ত ওয়েট করতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত বুধ অনুরাধা নক্ষত্রে না যাচ্ছে এবং শনি প্রায় 1 মিনিটের মতন গতি না নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিস্থিতি আপনার ফেভারে আসবে না। এবং বৃহস্পতিও বকরি হয়ে গতি নেবে, তারপরে উল্টো দিকে গতি নেবে, তো অন্তত 3 মিনিটের কাছাকাছি গতি নেবে তারপরে। তো পরিস্থিতি এখানে যে গুণগুলো এখানে বুধ দিতে পারে সেটা কিন্তু একেবারেই দিতে পারবে না। প্রাথমিক ক্ষেত্রে প্রথম 3-4 দিন দেবে, তারপর থেকেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে ভ্যাকিউম হতে থাকবে। তার সাথে যেটা আছে, যারা খোলা প্রান্তরে কাজ করেন, মাঠের মধ্যে কাজ করেন, ধরুন এগ্রিকালচারিস্ট আছেন কেউ, বা গার্ডেনিংয়ের শখ আছে, বা বিভিন্ন শীত আসছে আস্তে আস্তে মানুষ ফুল এসব পরিচর্যা শুরু করেন, এবং খোলা মাঠের বা খোলা ছাদের মধ্যে কাজ না করে একটা শেডের তলায় হঠাৎ করে কিন্তু কোনো থান্ডারস্টর্ম বা থান্ডারবোল্ট এই জাতীয় হতে পারে, এবং সেটা কিন্তু বেশ একটু বিপজ্জনক হতে পারে। বা জলে আছেন এরকম সময়, দেখছেন খুব মেঘ করছে, পারলে জল থেকে উঠে যাবেন, হয়তো কেউ পুকুরে স্নান করছে বা আদার্স কোনো জায়গায়, তো এইগুলো একটু সাবধানতা নেবেন। এবং যারা ওপরের দিকে ফ্লোরে থাকেন, ওপরের দিকে, সেটা একদম চন্দ্রগ্রহণের 10 দিন আগে থেকে তারা কিন্তু যখন এরকম মেঘ হবে, তারা চেষ্টা করবেন তাদের যেগুলো কন্ডাকশন মেথডে চলে, যেরকম পাখা আছে, ফ্রিজ আছে, হ্যাঁ, এয়ার কন্ডিশনার আছেন, সেই মেশিনগুলোকে পারলে না মানে ডিঅ্যাক্টিভেটেড করে রাখবেন কারেন্ট থেকে, না হলে কিন্তু সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা আছে। কারণ শুক্র আমাদের ইলেকট্রনিক্স গুডসকে দেখে, সে কিন্তু খুব একটা ফেভারেবল স্টেটে থাকবে না, না তো তার রুম আছে, প্রথম কথা, তার রুমে একাধিক বিরুদ্ধ মতের মানে ইডিওলজিস বসে আছে, 2 নম্বর সে নিজেও মাঝারি লেভেলের নিচ থাকবে, তো তার ফলে কিন্তু গন্ডগোল তৈরি করবে। তো সেগুলো থেকে সাবধান। যানবাহন যারা কিনবেন এ সময়, পুজোর সময় একটা গাড়ি ঘোড়া কেনার একটা খুব থাকে, যে কোনো ইলেকট্রনিক্স গুডস লোকে কেনে, ঘর সাজায়, এটা খুব ন্যাচারাল একটা প্রকৃতি। বাট আমি বলবো ইলেকট্রনিক্স গুডস কিছু কিনতে গেলে কোনো সেরকম মানুষের শরণাপন্ন হবেন যে এক্সপার্ট আর কি। গাড়ি আপনি হয়তো দেখে ভাবছেন গাড়িটি ভালো, কিন্তু দেখা গেল যে ডেলিভারি পাওয়ার পরে 1 মাস পর থেকে সে গন্ডগোল দিচ্ছে আর কি, এই ধরনের প্রবণতাও কিন্তু আছে, অলরেডি স্টার্টেড। হ্যাঁ, তো সেটা থেকে একটু সাবধান থাকবেন। আমি একটু শর্টে আপনাদের অ্যাসেন্ডেন্ট ওয়াইজ ফলটা বলে দেব, কারণ মান্থলি প্রেডিকশন আমি অক্টোবরের জন্য সেটা হোল হার্টেডলি করা হয়েছে, সারা দিন ধরে অনুষ্ঠান করেছি, 3 ঘন্টা 10 মিনিটের অনুষ্ঠান। হ্যাঁ, তো সেটাও একটা কারণ যে আমার শরীর এতটা বিগড়ানোর জন্য। তো যাই হোক, সেটা একবারে করলাম, কারণ সে এরপরে হয়তো পারবো না, শরীর নেগেটিভ সাইন দিচ্ছে আর কি। তো যাই হোক, আমি আপনাদের মেইন পয়েন্টগুলো বলে দেব, যেগুলোতে আপনারা একটু এমফেসাইজ দেবেন, তাহলেই এই সময়টাকে মানে এই সময়ে যেগুলো থেকে কশাস থাকার। মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু খরচের প্রতি লাগাম দেবেন, হ্যাঁ, যতটা সম্ভব। আপনার যদি মায়ের বাড়ির দিক থেকে কোনো রকম কোনো প্রপার্টি বা এরকম কিছু, বা আপনি হয়তো মামা বা মাসির থেকে কোনো অর্থকড়ি ধার নিতে চাইছেন লজিক্যাল প্রসেসে, তাহলে সেটা চেষ্টা করতে পারেন প্রথম 10 তারিখের মধ্যে, তাহলে সেটা ফলপ্রসূ হবে। তবে অবশ্যই শনি এখন স্ট্যাটিক হয়ে গেছে এবং সে কিন্তু ভীষণ জাস্টিসপূর্ণ কাজ নর্মালি করে, এখন তো অনেক বেশি করবে কারণ এখন স্ট্যাটিক আছে। তার ফলে এমন কিছু চাইবেন না যেটা আপনার প্রয়োজনের থেকে বেশি, তাহলে কিন্তু জিনিসটা নন অ্যাপ্রুভড হতে পারে। জলঘটিত যত রকম ডিজিজ আছে সেগুলো থেকে কিন্তু সাবধান থাকবেন। আর ডান পায়ের একদম পায়ের যে ফুট অংশ, ফ্যালাঞ্জেস যেখানে থাকে, সেই অংশের হাড়ে যদি কোনো চোটাঘাত লাগে, ঈশ্বর করুক যেন না লাগে, সেটা যদি লাগে তাহলে সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। বিশেষত যদি সুগার থাকে তাহলে কিন্তু দেরি করবেন না। বৃষলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই যে প্রচুর লাক্সারি আইটেম কেনার মতন ইচ্ছে তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে, কিন্তু পয়সা বাঁচিয়ে বা
কন্টিনজেন্সি পরবর্তী 2 মাসের জন্য রেখে তারপরে খরচা করবেন, যাতে 2 মাস আপনি অনায়াসে সংসারকে আপনার যা প্যারামিটার আছে সেই অনুসারে চালিয়ে দিতে পারেন। বিশেষত যদি বাচ্চা ছোট থাকে বা তারা এখনো আপনার ওপর পরিপূর্ণভাবে নির্ভরশীল এরম স্টেটে থাকে, তাহলে কিন্তু অবশ্যই কন্টিনজেন্সি রেখে দেবেন। বাড়িতে শান্তি বজায় রাখবেন। হ্যাঁ, যে কোনো ম্যাটারে কনফ্লিক্ট কিন্তু ভীষণভাবে আসতে পারে এবং সেটা মুখ্যত স্পাউসের দিক থেকে আসতে পারে। বিশেষত যদি দুজনের জন্ম খুব কাছাকাছি হয়, মোটামুটি ধরুন 1 দিন থেকে 3 বছরের মধ্যে, মানে শনি অ্যাকচুয়ালি সহাবস্থান বা দ্বিধাদোষ সম্পর্কে আছে, তাহলে কিন্তু বেশি পরিমাণে হওয়ার যোগ আছে। সেদিক থেকে সাবধান থাকবেন। কিডনি রিলেটেড এবং প্যানক্রিয়াস রিলেটেড যদি কোনো ডিজিজ লক্ষ্য করেন, সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন। আর কোনো ইনটক্সিকেশন বা এদিক থেকে কিন্তু নিজেকে রিফ্রেইন রাখবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, কোনো রকম ইনসাবঅর্ডিনেশনে যাবেন না, প্রথম কথা। সেটা কিন্তু শুধু অফিস বা ব্যবসার ক্ষেত্রে নয়, বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ আছেন, বিশেষত যারা বাবা, জ্যাঠা, কাকা, মামা এই স্তরের বা বড় দাদা এরকম স্তরের ব্যক্তিবর্গের সাথে তর্কে যাবেন না, তাহলে কিন্তু বাড়ির হোম এনভায়রনমেন্ট ভীষণভাবে ট্রাবলড হবে। হেলথের দিকে খুব নজর রাখবেন, বিশেষত বডি এক, তার সাথে ডান দিকের লাং, হার্টের আপার পার্ট, এবং যাদের ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম আছে তাদের কিন্তু এ সময় একটু স্থূলত্ব দিতে পারে, মানে ওবেসিটি দিতে পারে একটু, এবং তার সাথে আপার মিডিল অ্যাবডোমেনে ইনডাইজেশনেরও প্রবলেম দিতে পারে। তো বেশি রাত করে খাবেন না এবং খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার জাতীয় খাদ্য রাখার চেষ্টা করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম যেটা বলে দিই, সেটা আপনি যত খরচ করবেন না, চেষ্টা করবেন সেটাকে স্পিরিচুয়াল দিকে মুভ করানোর, বা ডোনেশন, বা ধরুন কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হওয়া, বা কোথাও ছোট বাচ্চাদের চিকিৎসা, পড়াশোনা, বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের তাদের শীতের বস্ত্র, শীতকাল আসছে, বা তাদের একটু খাদ্য বস্তু দিয়ে হেল্প করা। হেল্প করা কথাটাই খুব বাজে কথা, মানে তাদের সাথে করা, আপনি আমি হেল্প করার কেউ নয়, ভগবান কোনো একটা মাধ্যম দিয়ে কাজ করায়, তো তিনি যেভাবে মনে করবেন সেভাবে করিয়ে নেবেন। তো সেইটুকু করার চেষ্টা করবেন, হ্যাঁ, এবং খুব নিঃস্বার্থভাবে করবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার অনেক সমস্যা এমনি মিটে যাবে। স্পাউসের সাথে কিন্তু ভীষণ রকম আপনার একটা কনফ্লিক্টের জোন তৈরি হবে, তো যে শুনছেন অ্যাটলিস্ট সে থেমে যাবেন, তাহলে দেখবেন বিষয়টি এগোবে না। যতই বিলো দ্য বেল্ট কেউ কথা বলুক, চেষ্টা করবেন সেটা সহ্য করার। পৃথিবীর যত বড় মানুষ আছে দেখবেন, যত বড় মানুষ, তাদের তত বেশি আঘাত করা হয়েছে পৃথিবীতে, খুব নক্কারজনক আঘাত করা হয়েছে। আমাদের দেশেও আছে, সারা পৃথিবীতেও আছে। তারা কিন্তু কোনোদিন তারা তাদের কাজটার প্রতি নির্দিষ্টভাবে করে গেছেন, হ্যাঁ, তো এবং তারা সফলও হয়েছেন সে কাজ করতে। তো সুতরাং সেই জায়গাগুলোকে অন্তত কিছুটা অনুকরণ করবার চেষ্টা করুন, সব কথা রিয়্যাক্ট করবেন না। আর নাম্বার 3 যেটা হচ্ছে, সন্তানদের সাথে দূরত্ব কমানোর জন্য যেরকম পন্থা পদ্ধতি, মানে সৎ প্রকারে সেটা করবার চেষ্টা করুন। সন্তানদের উচ্চশিক্ষার জন্য বেশি চিন্তিত হবেন না। হার্টের এবং লিভার পোর্শনের দিকে যত্ন নেবেন। সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে আপনারা যদি কোনো ইঞ্জিনিয়ার বা এরকম কোনো কমিউনিকেশন এরকম সেক্টরে কাজ করছেন, বা ধরুন কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করছেন, বা ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছেন, বা কোনো লেখক বা কবি, বা ধরুন আর্ট অ্যান্ড কালচারের অন্য ফিল্ডে আপনি সুর তৈরি করছেন, গান লিখছেন বা মঞ্চস্থ করছেন, এরকম ফিল্ডের যারা মানুষ আছেন তারা কিন্তু তাদের সেটা তৈরি করার পরে ভালো করে না, নিজের উপলব্ধি দ্বারা সেটাকে বোঝার চেষ্টা করবেন, এবং বিফোর মানে পাবলিকেশন, কারণ সেখান থেকে কিন্তু বিতর্ক তৈরি হতে পারে, এবং সেই বিতর্কটা না ভীষণ বিলো দ্য বেল্ট আঘাত করতে পারে আপনাকে। তো সেটা থেকে মানে এমন কিছু মানুষ আপনাকে এমন কোনো কথা বলে দিতে পারে যে সেই বিষয়টা সম্পর্কে সচেতনই মানে জানিই না। যেরকম আমি অনেকবার উদাহরণ দিয়ে বলি না, যে
ডাক্তারবাবুকে দেখিয়ে আসার পরে বাড়ির একজন মানে সেই কাক পণ্ডিতের মতন একজন মানুষ এসে প্রেসক্রিপশনটা দেখলেন, দেখে বললেন এই ওষুধটা ভালো নয়। যে লোকটি মিনিমাম একজন এমবিবিএস হয়েছেন, তাকে 6 বছর পরে তাকে রেজিস্ট্রেশনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, 6টা বছরের যদি 2টো ক্লাস ওই ব্যক্তিটিকে করানো হয় বসিয়ে অ্যানাটমির, সে দৌড়ে পালিয়ে যাবে। কোনোদিন সে জানেই না, সে হয়তো ওষুধের দোকানে বসে আড্ডা দেয়, সেখান থেকে হয়তো 2-4টে ওষুধের নাম শুনেছে, সে একটা আলপটকা মন্তব্য করে দিল। তো একটা ডাক্তার হতে গেলে যে কত কোয়ালিটির প্রয়োজন হয়, কত গুণ দরকার হয়, কত মেমোরি দরকার হয়, সেটা ডাক্তারবাবু বা ম্যাডাম যারা আছেন তারাই জানেন। সুতরাং এইরকম আলপটকা মন্তব্য করা লোক সারা পৃথিবীতে আছে, ছিল, আছে, থাকবে। সুতরাং সেগুলোকে অতটা, কিন্তু আপনাকে এটা যেটা করতে পারে সেটা আপনাকে না খুব বাজেভাবে ডেফামেশন করতে পারে। আপনার যদি সহ্য ক্ষমতা বেশি থাকে ঠিক আছে, আপনি করে নিলেন, না হলে কিন্তু ওভার রিয়াক্ট করবেন না, কারণ মঙ্গল কিন্তু ওভার রিয়াকশনের দিকে নিয়ে যেতে পারে। মঙ্গল বিশাখা নক্ষত্রে যখন চলে যাবে তখন বৃহস্পতিও আপনার দ্বাদশে ঢুকে যাবে, তো ওভার রিয়াকশন করিয়ে দিতে পারে, সে ব্যাপারে একটু সাবধান থাকবেন। আর পেটের দিকে একদম পার্টিকুলারলি লিভার এবং প্যানক্রিয়াসে নজর দেবেন। সুগার লেভেল যদি থাকে খুব এই সময় ফ্লাকচুয়েশন করতে পারে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু মোটের ওপর খারাপ যাবে না, শুধু বাক কন্ট্রোল রাখবেন। আর যাদের একটু অতিরিক্ত খাদ্য গ্রহণের প্রবণতা রয়েছে, 3টে রুটি খেলেও হয়, ঠিক আছে 4টে খাই বা 5টাও খেয়ে নিই, অর্থাৎ যারা জিভের স্বাদে খাদ্য গ্রহণ করে, ছোট, বিশেষত ছোট ছেলেমেয়েরা, মোটামুটি 14-15 বছর থেকে আর ওপরের দিকে, তারা ছোট নয়, 30-35 পর্যন্ত এই প্রবণতা খুব লক্ষ্য করা যায়। আমি বলছি তারা যদি পেরেন্টসের গাইডেন্সে থাকে তাহলে বুঝে দেবেন, আর নিজে যদি সেই পরিমাণ ক্যাপাবিলিটি থাকে তাহলে বুঝে খাবেন। বিশেষত জল জাতীয় জিনিস এবং স্ট্রিট ফুড যদি খান তাহলে সেটা প্রপার অথেন্টিকেটেড জিনিস মেনটেন করবেন, এবং হাত ধোয়া, পরিষ্কার করা, সেগুলো না হলে কিন্তু সেখান থেকে সমস্যা তৈরি করতে পারে পেটের, মুখ্যত ইভেন টাইফয়েড জাতীয় সমস্যা হওয়ারও কিন্তু যোগ আছে এ সময়। স্পাউসের সাথে কিন্তু সমস্যা, বা ইনলজের সাথে একটু সমস্যা হতে পারে। মোটমাট আপনি আপনার বাক নিয়ন্ত্রণ করবেন যতটা সম্ভব। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, যেখানেই ব্যবসা করছেন বা চাকরি করছেন সেখানকার এনভায়রনমেন্ট কন্ট্রোল রাখার চেষ্টা করবেন একটা লেভেল পর্যন্ত, অর্থাৎ সেটা যাতে কোনোভাবেই হাতের বাইরে না যায়, যতটা আপনার পরিধি আছে। আপনার সিনিয়র অথরিটির সাথে কোনো রকম কনফ্রন্টেশনে যাবেন না, বা ধরুন আপনার পার্টনার আছেন, যদি কোনো ব্যাপারে মতানৈক্য থাকে তাহলে সেটা বসে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। যদি দুজনের সম্পূর্ণ বিরুদ্ধ মত হয়, সময় নিয়ে নেবেন, ঠিক আছে আমরা 2 মাস পরে এটা নিয়ে আলোচনা করবো, অথচ যেরকম চলছে চলুক, তাহলে দেখবেন 2 মাস বাদে মতৈক্যে আসার জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আর যারা ভেহিকেল কিনছেন বা বাড়ির জন্য কোনো লাক্সারি আইটেম কিনছেন, তারা কিন্তু কেনার সময় প্রথম তো তার গুণমান বিচার করে কিনবেন, তেমন হলে কোনো এক্সপার্ট ডিসিশন নিয়ে নেবেন, এবং অর্থের দিকটাও কিন্তু খেয়াল রাখবেন। শনি যখন, বুধ যখন এই ঘর ত্যাগ করবে তখন শনি 2 ডিগ্রির থেকে নিচে নেমে যাবে, এবং তার পরবর্তী যে 35 দিন আছে শনি 1 ডিগ্রি মাত্র নিচে নামবে, 1 ডিগ্রিরও কম। তার ফলে আপনাকে কিন্তু ভীষণ ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে নিয়ে যাবে। আপনি যদি আমাকে হলপ করেও বলেন যে আপনার ভালো দশায় আছেন, অবশ্যই তাহলে কম দেবে, সার্টেনলি কম দেবে, বা ছকের গ্রহণযোগ্যতা বা স্ট্রেংথ বেশি আছে। কিন্তু একটা অ্যাভারেজ হরোস্কোপে আপনার যদি নির্দিষ্ট ইনকামও থাকে তাহলেও কিন্তু খরচ বেশি বাড়িয়ে দিয়ে আপনার মধ্যে কিন্তু ডোয়ার্থনেস তৈরি করবে। তো সেদিক থেকে সাবধান। আর যদি কোথাও ঘুরতে যান তাহলে কন্টিনজেন্সি বজায় রাখবেন। লিভার এবং কিডনি পোর্শন থেকে, বিশেষত রাইট পোর্শন অফ দ্য বডি বা অ্যাপেন্ডিক্সের যদি কোনো সমস্যা তৈরি হয় বা এরকম ডাক্তারবাবু বলেছেন সেগুলো, তাহলে তার অনুমতি নিয়ে তারপরে সে কাজ করবার চেষ্টা করবেন। 49-এর বেশি বয়স হলে কিন্তু রিউমেটয়েড সমস্যাও দেখা দিতে পারে বা বাড়তে পারে। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথম বলে দিই, অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু আছে, ডিপেন্ডিং আপন হরোস্কোপ। হরোস্কোপ যদি খুব স্ট্রং হয় তাহলে সেটা ঘটবেই না, বা ছোটোখাটো একটা জায়গা দিয়ে, কিন্তু হরোস্কোপ যদি মাঝারি বা দুর্বল হয় তাহলে কিন্তু একটু প্রবণতা থাকছে। তার ফলে সবসময় চেষ্টা করবেন অনেক মানুষের সাথে যাওয়ার,
মানে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, তাহলে বিপদের আশঙ্কা খুব কমে যায়, খুব। সেখানে ড্রাইভারের হরোস্কোপ একটা বড় ব্যাপার এবং মান্ডেন একটা বড় ব্যাপার। কোনো একদিন বলবো এই সংক্রান্ত বিষয় নিয়ে। বহু মানুষ বড় কোনো দুর্ঘটনা ঘটলে, ঈশ্বর না করুক, সেই ধরনের প্রশ্ন করে। এতগুলো মানুষ একসাথে করে হলো, অ্যাস্ট্রোলজি কাজ করছে না? অ্যাস্ট্রোলজি ঠিক কাজ করে তার মতন করে। বাড়িতে তো অনেক সময় দেখা যায় না যে খুব দুঃখজনক ঘটনা, বাড়িতে বিষক্রিয়ায় একসাথে হয়তো 10 জন লোক মারা গেছেন। তো সেক্ষেত্রে সব মানুষের কি না, যিনি রান্না করছেন সেই সময়, যেখানে রান্না হচ্ছে সেখানকার মান্ডেন জায়গাটা গুরুত্বপূর্ণ। কজ অফ ডেথ কিন্তু খাদ্যটা, মানে খাদ্য থেকে যে বিষ হচ্ছে সেটা। তো যাই হোক, সেটা করবেন, তাহলে প্রবাবিলিটি কম থাকে। অ্যাবসেন্ট মাইন্ডেড হবেন না। শুক্র এখন যেখানে থাকবে ভীষণ অ্যাবসেন্ট মাইন্ডেড করে রাখবে। তো রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধান। বা ধরুন বাড়িতেও ছাদে হয়তো পায়চারি করছেন বা ওপেন ট্যারেস আছে, সেখানে খুব কেয়ারফুল। বিশেষত যাদের ভার্টিগো সমস্যা রয়েছে বা অন্যান্য কোনো নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, নিচের দিকে তাকালে মাথা ঘোরে, সেই তারা একদম ব্রিঙ্কের দিকে যাবেন না। আর পিচ্ছিল জায়গা অ্যাভয়েড করে চলবেন। প্যানক্রিয়াসের যত্ন নেবেন, যাদের শরীরে সুগার ফ্লাকচুয়েশন আছে সাবধান। এই সময় কিন্তু দুম করে কোথাও ইনভেস্ট করে দেবেন না। হ্যাঁ, ইনভেস্টের জন্য একটু সময় নেবেন। আমাকে অনেক লোক প্রশ্ন করে যে 9th হাউসে বৃহস্পতি ঢুকছে, ইনভেস্টমেন্ট করা যাবে কিনা, অমুক যাবে কিনা। আমি বলবো যে বৃহস্পতির প্রোগ্রাম আমি করব, এখনো তো প্রবেশ করে পারিনি। যারা ইনভেস্ট করবেন তারা অবশ্যই পরেই করবেন, হয়তো শ্যামা মায়ের পুজোর সময় করবেন। যাই হোক, সেই সময় আগে আমি চেষ্টা করব শরীর সুস্থ হলে করে দেওয়ার অনুষ্ঠান। তো তবে বুঝে করবেন ইনভেস্ট যে সময় করতে চান। এই সময় কোনো চাকরি ছাড়া বা নেওয়া এগুলোর দিকে যাবেন না। স্টেটাস কুও মেনটেন করুন, যেখানে আছেন সে অবস্থায় থাকার চেষ্টা করুন, সেটাই বেটার হবে। স্পাউসের সাথে বা স্পাউসের পরিবারের সাথে কিন্তু এ সময় যদি আপনার ছকে জুপিটারের পোস্টিং বেটার থাকে তাহলে কিন্তু ভালোই থাকবে, সেটাকে আরও বেটার রাখার চেষ্টা করবেন। স্পাউসের ফ্যামিলিতে কিন্তু কোনো মানুষের বেরিভমেন্ট হওয়ার যোগ আছে, যদি তার ছকে সেরকম কিন্তু কানেকশন থাকে। খুব খারাপ কথা বললাম, কিন্তু যোগ আছে। তো যদি আপনার দ্বারা কোনো উপকার হয়, তা সেই সংশ্লিষ্ট মানুষের, আপনি জানেন কোনো একজন মানুষ হয়তো অনেক বছর ধরে অসুস্থ রয়েছেন, তাহলে অবশ্যই তাকে আপনার পরিধির মধ্যে সাহায্য করবার চেষ্টা করবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, কম্পারেটিভলি বেটার টাইম আছে, বিশেষত যারা একসাথে অনেক রকম কাজের সাথে যুক্ত আছেন, মাল্টিপারপাস কাজের সাথে, মানে 2-3টে ব্যবসা। মনে করুন আপনার ইন্টেরিয়ার ডেকোরেশনের ব্যবসা, আপনার বিউটি পার্লারের ব্যবসা, তার সাথে মনে করুন আপনি ক্যাটারিংয়ের ব্যবসা করেন, এরকম তারা কিন্তু বেটার। মানে যত সার্ভিস প্রোভাইডিং সেক্টর আছে, যেগুলো শুক্র কেন্দ্রিক কাজ, সেই কাজের সাথে যুক্ত ব্যক্তির কিন্তু এ সময় বেটার ফল দেবে। বাট মানি কিন্তু কোথাও স্টাক হয়ে থাকতে পারে একটু, তো সেটা নিয়ে বেশি চিন্তিত হবেন না, সেটা চলে আসবে ঠিক সময়। হ্যাঁ, তবে এক্সপেকটেশন অনুসারে স্লো আসবে। এটা আমি এই সময়কার বেসিক নেচার হচ্ছে স্লো বা ডেফার্ড, এটা ওয়ার্ক হবে, তো সেটা একটু খেয়াল রাখবেন। আর নার্ভাস সিস্টেম রিলেটেড সমস্যা থেকে সাবধান। আপনার যদি স্লিপ ডিসঅর্ডার থাকে, কোনোভাবে ঘুম আসে না, ইনসোমিয়া থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেবেন, বা অল্টারনেটিভ মেডিসিন যে কোনো একজন বিধিবদ্ধ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধপত্র যদি দেন, তাহলে সেই রকমভাবে খাওয়ার চেষ্টা করবেন। পরিবারের শান্তি যে কোনো মূল্যে বজায় রাখার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে। তার জন্য যত রকমভাবে বাক সংযম করতে হতে পারে সেটা করবেন। মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, আপনার কিন্তু বুধের এই যে গোচর, অন্যান্য প্ল্যানেটের ক্ষেত্রে কিছুটা ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট আছে, তবে সেটা পরে, মোটামুটি 2/3 অফ দি মান্থ, 1/3 অফ দি মান্থ, বিশেষত লাস্ট পোর্শন অফ দ্য মান্থ। কিন্তু প্রথম দিকে কিন্তু ভীষণ ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনস দিতে পারে। অনেক ডেটার যদি থাকেন আপনার, তাহলে তারা কিন্তু আপনার উপরে প্রেশার ক্রিয়েট করতে পারেন যে আমার পয়সা ফেরত দাও, আমি আপনার কাজ করে দিয়েছি। তো বা ধরুন আপনি কোনো বাড়ির কাজ করিয়েছেন বা সেই সংক্রান্ত,
এই সময় যেটা চেষ্টা করবেন, কোনো বাড়িঘর রিনোভেশনের কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার 4th হাউসে রয়েছে, তো আপনাকে প্ররোচিত করতে পারে। বাড়ির এক্সটেনশন করলেন, পুজোর সময় যেটা বলছিলাম যে অনেকেই বাড়ি রিনোভেশন করায় বিভিন্ন রকমভাবে, তো সেটা আপনি করবেন, বাট ডিসেম্বরের 10-12 তারিখের পরে করুন, ঠিক আছে? এই সময় করলে কিন্তু খরচের সীমাটা আপনার যা এস্টিমেট আপনি করেছেন তার থেকে অনেকাংশে বেড়ে যেতে পারে এবং আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না। স্পাউসের সাথে কিন্তু নিত্য গণ্ডগোল হতে পারে, ইভেন সন্তানদের সাথেও, সেটা মকর এবং কুম্ভ দুজনেরই আছে, খুব ইডিওলজিক্যাল ডিফারেন্স হতে পারে, কর্কটের ক্ষেত্রেও আছে। তো সেদিক থেকে সাবধান। ইনসাবঅর্ডিনেশনে কোনোভাবে যাবেন না, আর যতটা প্রয়োজন তার থেকে বেশি কাজ করবেন না। একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকতে হবে নিজের, হ্যাঁ। তার থেকে বেশি কাজ করলে কিন্তু 8th হাউসের লর্ড সে কিন্তু নীচ হয়ে যাবে এবং চিত্রা নক্ষত্রে থাকাকালীনও কিন্তু সেটা খুব ভালো ফল দেওয়ার মতন থাকবে না। তার ফলে নিজের উপরে সংযম বর্তাবেন, বিশেষত অক্টোবর মাসের 8-9 তারিখের পর থেকেই নিজের ব্যবহারিক প্রকৃতির মধ্যে, কারণ 5th এবং 10th লর্ড সে 9th হাউসে নীচ হয়ে যাবে। হ্যাঁ, যদিও নীচ পুরোপুরি ফল দেবে না, কিন্তু তবুও যেটা দেবে সেটা কিন্তু মানে সন্তান বা আপনার সূক্ষ্ম চিন্তাধারা বা ধরুন অ্যাচিভমেন্ট, ডেভেলপমেন্ট, সেগুলো কিন্তু অনেক মন্থর, স্লো এবং ডাইরেকশনলেস করে দিতে পারে। লোয়ার অ্যাবডোমেনের সমস্যা, প্রস্টেটের সমস্যা, কিডনি রিলেটেড সমস্যা, অর্থোপেডিক সমস্যা, এগুলো থেকে সাবধান থাকবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 3টে জিনিস বলে দেবো। এই সময় কোথাও ইনভেস্ট করবেন না যতটা সম্ভব, আর যদি সেটা করেনও খুব প্রপার জুডিশিয়াস ওয়েতে করবার চেষ্টা করবেন। এবং এক্ষেত্রে আপনার কাছে কিন্তু প্রচুর সুযোগ আসবে, কানেকশান আসবে, কিন্তু কানেকশানগুলো না খুব ডিসক্রিয়েট ফর্মে আসবে, টানা আসবে না। তার ফলে আপনি সেটা বুঝে বা আপনার ছকের গুরুত্ব অনুসারে সেটা করবার চেষ্টা করবেন, না হলে কিন্তু নেগেটিভ ফল দেবে বা পয়সা টেনে নিতে পারে। এবং পয়সাটা কিন্তু অনেক অ্যামাউন্ট, কারণ 7th হাউসের লর্ড কিন্তু রবি, সে চিত্রা নক্ষত্র থেকেই কিন্তু নেগেটিভ ফল, মানে তার যে ডাইরেকশন সেগুলো সে কিন্তু মিস ডাইরেকশন করবার চেষ্টা করবে, সেটা থেকে একটু সাবধান থাকবেন। আর সন্তানদের উচ্চশিক্ষা বা অতিরিক্ত কিছু তার ক্ষমতা অনুসারে সে যতটা আর কি, তেমন কোনো শিক্ষকের সাথে আলোচনা করে যতটা তাকে করা যায় সেই অংশটাই কিন্তু করবার চেষ্টা করবেন। বেশি কিছু করলে কিন্তু সেটা নেগেটিভ ফল দিয়ে দিতে পারে, সে ব্যাপারে সাবধান। এবং বেশি পরিমাণে অর্থনৈতিক সাপোর্ট দিয়ে অতিরিক্ত কিছু পড়ানোর চেষ্টা না করাই ভালো। হার্টের দিকে, লাংসের দিকে এবং লিভারের দিকে নজর রাখবেন। যাদের মাইগ্রেন বা সাইনাসের সমস্যা আছে তারাও শরীরের দিকে কিন্তু নজর রাখবেন। পার্টনারের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে খুব ভালো ফল দেওয়ার মতো জায়গায় নেই। আপনি যেটা চেষ্টা করবেন, স্পাউসের সাথে রিলেশন, ইনলজের সাথে রিলেশন, এবং আপনার চাকরি আপনি যেখানে করছেন সেখানে জাস্ট টিকে থাকা সুস্থ মতনভাবে। আপনি হয়তো করতে করতে সেখানকার সিচুয়েশন সম্পর্কে অবগত, যে কোন কোন ধ্যান ধারণা দ্বারা এখানে ঠিকঠাক কাজ করা যাবে। বা আপনি যদি জব সিকার হন তাহলেও কিন্তু ধৈর্য না হারিয়ে চেষ্টা করবেন। যোগাযোগ যা আসার তার কিন্তু 1/3 বা 1/4 আসবে, বাট সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করবেন। এই সময়ের ডিমান্ডই হচ্ছে যা আপনার অ্যাসপিরেশন তার থেকে অনেক কম আপনার জীবনে আসা। ভালো খুব ভালো দশায় বা প্ল্যানেট সিচুয়েশনে থাকলে একটু বেটার হবে, না হলে কিন্তু অ্যাভারেজ ফল দেবে। শরীরের দিকে এবং মানসিক মেন্টাল হেলথ সেদিকে কিন্তু বেশি নজর দেবেন। তেমন হলে যোগা, প্রাণায়াম, যদি ডাক্তারবাবু পারমিট করেন, সাঁতার, সেগুলো করতে পারেন, হ্যাঁ, পারমিশন নিয়ে নেবেন। বা ধরুন হালকা অ্যারোবিক্স, এগুলো কিন্তু করতে পারেন। সব থেকে বড় কথা, যদি কোনো বিধিবদ্ধ মন্ত্র থাকে সেটি পাঠ করবেন। ডাইজেশন পার্টকে ভীষণ নজর রাখবেন, ভীষণভাবে কিন্তু মানে পিত্তদোষ বেড়ে যাবে, সেটা কিন্তু ডাইজেশনকে গন্ডগোল করতে পারে। এই বেসিক নজরগুলো খেয়াল রাখবেন। পিতার শরীরও কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে, সেদিক থেকেও সাবধান। কারোর সাথে কোনো তর্ক বিতর্কে বা জাস্টিফিকেশনে না যাওয়ার চেষ্টা করাই বাঞ্ছনীয়। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।